নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সংসারে যে শুধু রান্নাবান্নাটাই করি এমনটা কিন্তু নয়, সংসারে নানান কাজ করতে হয়। তো তার জন্য একটু যদি ছোট ছোট টিপসের মাধ্যমে করতে পারি, কাজগুলো অনেকটা সহজ হয়। তার জন্য চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে সূচ আর সুতো। বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে, তো যদি কিছু তাদের সেলাই করতে হয়, অনেক সময় অল্প স্বল্প কিছু ছিঁড়ে গেলে দর্জির কাছে আমরা যাই না, বাড়িতে বসে সেলাই করি। এবার সেই সেলাইটা করতে গেলে সূচটা যদি খুবই ছোট হয়, তখন সুতো পরাতে কিন্তু অনেকটা প্রবলেম হয়। আর বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে, তখন তো তাদের অনেকই প্রবলেম, তাদের কারো না কারো কিন্তু হেল্প অবশ্যই নিতে হয়। এবার সেই হেল্প যদি বাড়িতে কেউ না থাকে, মানে সেই হেল্পিং হ্যান্ড না থাকে, তখন সে কিভাবে সেই জামাকাপড়টা সেলাই করে নেবে, তারই ছোট্ট একটা টিপস আজ কিন্তু শেয়ার করব। তার জন্য জামাকাপড় সেলাই করতে ছোট থেকে ছোট সূচের মধ্যে সুতো পরাতে কাউকে লাগবে না, নিজেই কিন্তু কাজটা করতে পারবেন যাদের আইসাইট উইক আছে। এখানে আমি একটু অংশ আমার আটা মাখানো ছিল, তো এরকম আটা মাখানো থাকলেও সেটা দিয়েও হবে, আর শুধু আটার মধ্যে একটু জল দিয়েও মাখিয়ে সেটাকে এই সুতোর মধ্যে যদি লাগিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু অবশ্যই হবে। তো আমি এখানে আটা যেহেতু আমার মাখানো ছিল, এই মাখানো আটা দিয়ে আমি সুতোর মাথার দিকে কিছুটা অংশ আটা এভাবে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে কিছুটা অংশ আটা যদি সুতোর মধ্যে লাগিয়ে নিতে পারেন, এবার লাগিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দিতে হবে। এখানে যে আটা লাগিয়ে রাখতে হবে তেমনটি নয়, আটার মধ্যে থেকে হাতটা একবার এভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু সুতোটা, এই মাথাটা কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট রেখে দিলে এই যে সুতোর মাথাটা একদম শক্ত হয়ে যাবে, সূচের মতো সরু হয়ে যাবে। তো এই যে কাজটা করে নিলে তাহলে দেখবেন আমি 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এলাম। ফিরে আসার পর এই জায়গাটা, মানে এই যে সুতোটা কিন্তু পুরো একটা সূচের মতো ধারালো হয়ে গেছে। এবার এটাকে যত ছোট সূচই হোক না কেন, আমরা কিন্তু মুহূর্তের মধ্যে সুতোটা সূচের মধ্যে পরিয়ে নিতে পারবো, কোনো সমস্যা কিন্তু আমাদের আর হবে না। তো বন্ধুরা, এইভাবে সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে খুবই সহজেই পারবেন, তার জন্য কারো হেল্প লাগবে না। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে এখানে ছোট এই ধরনের যে আয়নাগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো এই সমস্ত আয়নায় আমরা তো মুখ দেখি, এবার দেখবেন সে আয়নাগুলোর মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের দাগ ছোপ লেগে যায়, ধুলো ময়লা পড়ে যায়, এমন জেদি দাগ থাকে আমরা কোনোভাবেই সেই দাগটা তুলতে পারি না, আয়নার যে নোংরা দাগগুলো। তো এই দাগগুলো এক জায়গায় পড়ে থাকতে থাকতে তো ধুলো পড়তে পড়তে দাগ হয়ে যাচ্ছে। তো সেই দাগটা আমরা যদি না তুলে ফেলি মাঝে মধ্যে, তাহলে দেখবেন সেই দাগটা আরও থেকে আরও জেদি হয়ে যায়, তো কোনোভাবেই উঠতে চায় না। তাই ছোট্ট একটা উপায়ের মাধ্যমে আয়নার দাগ আমরা খুব সহজে তুলে নেব। কি করব? আমরা ফ্রিজারের মধ্যে আয়না রেখে দেব। এইভাবে ফ্রিজারের মধ্যে আয়না রেখে আমরা যদি এটাকে 20 থেকে 25 মিনিট আমরা এইভাবে আয়নাটা এর মধ্যে রেখে দিই, তো 20 মিনিট পর আমি কিন্তু ফিরে এসেছি। 20 মিনিট পর ফিরে আসার পর আয়নার মধ্যে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু বাষ্প মতো হয়ে গেছে। তো এই যে বাষ্পগুলো আমি আঙুল দিয়ে টেনে দেখিয়ে দিচ্ছি। এইবার ফ্রিজের মধ্যে রাখার কারণে এই যে আয়নাটা বাষ্প মতো হয়ে গেছে, এইবার একটা শুকনো কাপড় অথবা এরকম একটা টিস্যু দিয়ে যদি এই আয়নাটা মুছে নিতে পারেন, তাহলে কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে এর মধ্যে যে সমস্ত দাগ ছোপ ছিল, যে সমস্ত জেদি দাগ ছিল, যেগুলো উঠছিল না, সেগুলোও কিন্তু খুব সহজে উঠে আসবে। এর জন্য কিন্তু কোনো পরিশ্রম করতে হবে না, আর কোনো চিন্তাও করতে হবে না আয়নার মধ্যে কোনো জেদি দাগ লেগে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এইভাবে কাজটা করবেন, দেখবেন আপনাদের আয়নাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, এরকম ছোট আয়না। তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোট্ট টিপসটিও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় যাচ্ছে। তো চলে এলাম পরবর্তী টিপসে আমরা যখন নতুন চিরুনি কিনি, তখন দেখবেন সেই চিরুনিটার একটা প্রবলেম আমাদের সবারই হয়। দেখবেন সেই নতুন চিরুনি মাথার মধ্যে যখন চুলটা আঁচড়াই, মাথার মধ্যে না প্রচুর ব্যথা লাগে, কারণ আমাদের এই স্কিনটা, মাথার যে স্কিনটা, সেই স্কিনটা অনেকটা নরম হয়। আর সেটার মধ্যে যখন এরকম ধারালো একটা চিরুনি আমরা দিই, সেই অনেকটা দাগ পড়ে যায়, ব্যথা হয়। আর আমরা বড়রা যেমন তেমন, ছোট বাচ্চাদের যদি চুলটা আঁচড়াই, তাদের কিন্তু তাদের মাথার স্কিন একেবারে নরম, তো রক্তও অনেক সময় বেরিয়ে যায়।
তাই আমরা নতুন চিরুনি কিনে আনার পর বড় অথবা ছোট কেউই কিন্তু মাথা চুল আঁচড়াবো না। তার জন্য কি করব, এখানে আয়রন নিয়ে নিয়েছি, আয়রনটাকে গরম করে নিয়েছি। তো আয়রন গরম করে সেই গরম আয়রনের উপর যদি আমরা চিরুনিটাকে এইভাবে করে বুলিয়ে নিতে পারি, তাহলে চিরুনির এই দাঁতের মাথার দিকে যে ধারালো জায়গাগুলো হয়, মানে প্লাস্টিকের যে ধারালো অংশগুলো, যার ফলে আমাদের মাথার মধ্যে অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে, অনেকটা ছিলে যাচ্ছে, সেই সমস্ত সমস্যা কিন্তু আর হবে না। বন্ধুরা, নতুন চিরুনি আনার সঙ্গে সঙ্গে এই একটা কাজ কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে আমরা বড় অথবা ছোট যে কারোরই চুল যখন আঁচড়াচ্ছি তখন কোনো বিপদও হবে না। তো বন্ধুরা, এইভাবে কাজটা করবেন, তাহলে আপনাদের অনেকটাই কিন্তু কাজটা সহজ হয়ে যাবে, অনেকটা সুবিধা হয়ে যাবে। তো আশা করছি আমার এই ছোট্ট টিপসটিও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে কিছুটা লেবু। তো লেবু সাধারণত এখন যেহেতু প্রচুর গরম, লেবু দেখলেই আমাদের শরবত খেতে ইচ্ছা করে। তো আমরা যখনই এই ধরনের লেবু বাজার থেকে কিনে আনার পর প্রথমে যেটা করি, লেবুগুলোকে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর এইভাবে লেবু কেটে শরবত খাওয়ার জন্য সেই লেবুর টুকরোগুলোর থেকে আমরা লেবুর যে রসটা, সেই রসটা বের করে নিই। এইভাবে লেবুর রসটা তো বের করে নিই, কিন্তু লেবুর খোসাগুলো আমরা এখানে ওখানে ফেলে দিই, কোনো কাজে লাগাই না। কিন্তু আজ এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে যে কতটা দামি কাজ হতে পারে, সেটাই কিন্তু আজ দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা টুকরো থেকে লেবুর রসটা কিন্তু আমি গ্লাসে বের করে নিয়েছি। এবারে গ্লাসের লেবুর রসের মধ্যে একটু চিনি লবণ জল দিয়ে মানে শরবতটা আমাদের তৈরি হয়ে যাবে। এবার এই যে খোসাগুলো, লেবুর এই যে বাদ দেওয়া যে খোসা আমরা খাই না, সেই খোসাগুলো আমরা কি করব। তো চলে এসেছি রান্নাঘরে, ওভেনটা ধরিয়ে নিয়েছি। ওভেনের উপর আমি সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জলের মধ্যে আমি কিন্তু কিছুটা আগের থেকে কাটা ছিল আর এখন কিছুটা কেটে নিয়েছি, সেই লেবুর খোসাগুলো আমি দিয়ে দিয়েছি। এইভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন লেবুর জলটা কিন্তু ফুটে উঠেছে। এই ফুটে উঠলে এই পর্যায়ে কিন্তু এটাকে আমরা বন্ধ করে দেব। এবার জলটা একটু সময় ধরে ফোটাতে হবে, কারণ লেবুর যত গুণাগুণ সমস্তটাই কিন্তু জলের মধ্যে যাতে মিশে যায়। তো আমরা এই পর্যায়ে বন্ধ করে আমরা এটাকে 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেব, কারণ এটাকে ঠান্ডা করতে হবে। তো এই যে লেবুর জলটা আমার ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর এই লেবুর খোসাগুলোকে হাতের সাহায্যে একটু চটকে দিচ্ছি। এইভাবে চটকে দিলে লেবুর খোসার মধ্যে যতটা গুণাগুণ আছে সবটাই কিন্তু জলের মধ্যে মিশে যাবে। তো এটা মিশিয়ে দিলাম। মেশানোর পর এখানে দুটো আমি বাটি নিয়ে নেব। এবার দুটো বাটি কেন নেব আর কি কি কাজে লাগাবো সবটাই কিন্তু জানতে পারবেন। এখানে দুটো বাটি নিয়ে নিলাম আর নিয়ে নেব একটা ছেঁকনি। তো ছেঁকনির সাহায্যে এই লেবুর যে জলটা এখানে তৈরি হয়েছে, সেই লেবুর জলটাকে আমি ছেঁকে নিচ্ছি। তো এখানে একটা বাটিতে কিছুটা ছেঁকে নিলাম আর পাশের বাটিতেও কিছুটা ছেঁকে নেব। এবার এই যে দুটো বাটিতে লেবুর যে জলটা আমি ছেঁকে নিয়েছি আর এই যে লেবুর খোসাটা, তিনটে জিনিস দিয়েই কিন্তু কাজে লাগাবো আজ। তো কীভাবে কাজে লাগাবো সবটাই কিন্তু তার জন্য দেখতে হবে, স্কিপ করলে কিন্তু একদমই হবে না। তো এখানে দুটো বাটি আছে, দুটো বাটির থেকে একটা বাটির মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, মানে 1 চামচ মতো লবণ দিলেই কাজটা হবে। এখানে আমি অল্প অল্প করে দুবার দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর পাশের পাত্রটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশানটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এবার রিয়াকশানটা কত হচ্ছে, খাবার সোডা ভালো আছে কি খারাপ হয়ে গেছে দেখার জন্য কিন্তু এরকম লেবুর মধ্যে দিলেই কিন্তু বুঝতে পারবেন। খাবার সোডা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লেবুর মধ্যে দিলে ফেনা উঠবে না, মানে রিয়াকশান সৃষ্টি হবে না। যেহেতু সোডাটা ভালো আছে, লেবুর মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশানটা দেখা যাবে। এবার এটাকে কি করব, মানে দুটো পাত্রের যে দুরকম জল, লেবুর জল, এটাকে কি করব আর এখানে লেবুর যে খোসা সেটাকেও আমরা এই তিনটে জিনিসকেই কিন্তু আজ কাজে লাগাবো। তো আমি একটা ছোটদের মোজা নিয়ে নিয়েছি। এবার এই যে ছোটদের মোজার মধ্যে আমি এই যে লেবুর যে খোসাগুলো আছে সেই খোসাগুলো এক এক করে এই মোজার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, লেবুর খোসাগুলো এর মধ্যে ভরে তারপর এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে সাবান। তো দেখবেন আমাদের বাড়িতে আমরা যখন সাবান ইউজ করি লাস্টের দিকে কিছুটা ছোট টুকরোও থেকে যায়। সেই ছোট যে সমস্ত টুকরোগুলো, সেই টুকরোগুলোও কিন্তু মোজার মধ্যে দিলে হবে। তো আমার কাছে যেহেতু ছোট টুকরো নেই, তাই সাবানের একটা অংশ আমি এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এই সমস্ত কাজের জন্যই কিন্তু সাবানটা রাখা আছে। তো এরকম ছোট দুটো টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই মোজাটা কি করব আর জলটা কি করব চলেন
দেখিয়ে দিই। তো আমি এটাকে পাশে রেখে দেব। পাশে রেখে তো এখন এখানে বড় একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। তো আপনারা বালতিতেও জল নিতে পারেন, আমি যেহেতু বড় পাত্র তাই বড় পাত্রের মধ্যে জল নিয়েছি। আর যে লেবুর রসের মধ্যে লবণ ছিল সেই লবণ লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। কেন এই জলের মধ্যে দিচ্ছি দেখবেন বন্ধুরা, আমরা যখন ঘর মুছি আমাদের ঘর মোছা জলে যদি এই লেবু লবণের জলটা দিয়ে দিতে পারি তাহলে আমাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে। দেখবেন ঘর থেকে মাঝে মাঝে কেমন একটা বাজে দুর্গন্ধ আসে, সেই দুর্গন্ধগুলোও দূর হবে, ঘরে ফ্রেশনেস আসবে। কারণ আমাদের ঘরে লেবুর সেন্ট কিন্তু খুবই ভালো লাগবে, বাজে কোনো দুর্গন্ধও কিন্তু ঘরে আর থাকবে না। এইভাবে ঘরটা যদি মুছে নেওয়ার পর নেগেটিভ এনার্জি তো দূর হবেই, বাজে গন্ধ বাতাস আর কিছুই আমাদের ঘর থেকে আর বেরোবে না, শুধুমাত্র লেবুর কারণ এটা। তো লেবুর কারণে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে আর লবণের কারণে নেগেটিভ এনার্জি দূর হবে। লবণ কিন্তু নেগেটিভ এনার্জি দূর করতে খুবই সাহায্য করে। তো বন্ধুরা এইভাবে ঘরটা মুছে নিলে আপনাদের কিন্তু অনেক সমস্যা থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোন ভিডিওটা আপনাদের বেশি ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এবার যে লেবুর জলের মধ্যে খাবার সোডাটা মেশানো ছিল, এই খাবার সোডা মেশানো এটাকে আমরা নিয়ে চলে যাব কিচেন সিঙ্কের কাছে, তারপর মোজাটাও কিন্তু কাজ করে দেখিয়ে দেব। তো আমি চলে এসেছি কিচেন সিঙ্কে। তো এই যে সিঙ্কের মধ্যে দেখবেন মাছ মাংস যখন ধোয়া হয় কাটা হয় প্রচুর একটা বাজে আষ্টে গন্ধ হয়, তখন রান্নাঘরে কিন্তু আর কাজ করা যায় না, এর মধ্যে এতটাই আষ্টে গন্ধ হয়। তো সেই আষ্টে গন্ধটা বাজে কোনো দুর্গন্ধ জীবাণু যখন হয়ে যায় প্রচুর, সে সমস্ত কিভাবে আমরা সে জীবাণুমুক্ত করব। তো এই খাবার সোডা আর লেবুর যে মিশ্রণটা, এই মিশ্রণটা সিঙ্কের মধ্যে চারিদিকে আমি দিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণটা সিঙ্কের মধ্যে চারিদিকে দেওয়া হয়ে গেল। দেওয়ার পর এটাকে কিন্তু আধা ঘন্টার জন্য এইভাবে ছেড়ে দিতে হবে। আধা ঘন্টা পর এটাকে কিন্তু আমাদের একটা স্কচব্রাইট নিয়ে নিতে হবে। স্কচব্রাইটের সাহায্যে এটা ঘষে নেব। ঘষে নিলে দেখবেন বন্ধুরা খাবার সোডার কারণে এটা পরিষ্কার হবে, জীবাণুমুক্ত হবে। আর লেবুর রসের কারণে কোনো বাজে দুর্গন্ধ আষ্টে গন্ধ কিছুই থাকবে না। আমাদের সিঙ্কটা কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, জীবাণুমুক্ত হয়ে যাবে। কারণ সিঙ্ক যদি অপরিষ্কার থাকে তখন কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয়। যেহেতু সিঙ্কের মধ্যেই বাসনপত্র ধোয়া সবজি ধোয়া সবটাই করতে হয়, তো এই জায়গাটা যদি জীবাণুমুক্ত আমরা না রাখতে পারি তাহলে কি করে হবে। তাই বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে আমি এখানে আছে ওয়াশ বেসিন। তো ওয়াশ বেসিনের মধ্যে যেহেতু আমরা হাত মুখ ধুয়ে থাকি, আর যেহেতু হোয়াইট কালারের এই ওয়াশ বেসিনটা কিছুদিনের মধ্যে মানে 2-1 দিন বাদে বাদে যদি এটা পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু খুবই নোংরা হয়ে যায়। এখানে নোংরা হওয়ার কারণে জীবাণু এসে যায়। এখানে যেহেতু হাত মুখ ধুতে হয় সেহেতু সেই জায়গাটা পরিষ্কার রাখা অনেকটাই ভালো। তাই আমরা যদি এরকম মোজার মধ্যে লেবু আর সাবানের টুকরো নিয়ে ওয়াশ বেসিনটাকে এভাবে ঘষে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ওয়াশ বেসিনটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের কিন্তু এটা পরিষ্কার করার জন্য অনেকটা দেরিতে আমরা এটা পরিষ্কার করব না, কারণ যতটা দেরিতে আমরা এটা পরিষ্কার করব এর মধ্যে নোংরাগুলো কিন্তু ততটাই শক্ত হয়ে আটকে যাবে, আর সেটা তুলতে গেলেও কিন্তু অনেকটাই পরিশ্রম আমাদের লাগবে। তাই লেবু তো আমাদের প্রতিদিনই প্রায় বাড়িতে খাওয়া হয়, 1 থেকে 2 দিন বাদে বাদে সেই লেবুর খোসাগুলো গুছিয়ে রেখে এইভাবে যদি মোজার মধ্যে ভরে, তাহলে হাতও লাগছে না, মোজার মধ্যে থাকছে জিনিসটা। যেহেতু ওয়াশ বেসিনে হাত দিতেও আমাদের অনেকের কেমন লাগে, সেহেতু মোজার মধ্যে লেবুর খোসা সাবান দিয়ে এইভাবে একটু ঘষে নিলেই ওয়াশ বেসিনটা দেখবেন কিছুক্ষণের মধ্যেই কোনো পরিশ্রম ছাড়াই কিন্তু ওয়াশ বেসিন পরিষ্কার চকচকে হয়ে যাবে। তো আমার এটা ঘষা হয়ে গেছে। এবার কিন্তু আমি প্লেন জল দিয়ে এটাকে ধুয়ে দেখিয়ে দেব যে ওয়াশ বেসিনটা কতটা পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন ওয়াশ বেসিন যেহেতু হোয়াইট, একটু যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে কিন্তু অনেকটা আমাদেরও ভালো লাগবে দেখতে, আর এখানে কিন্তু কোনো জীবাণু জন্ম নেবে না। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।